বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি মুরাপাড়া কলেজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং সরকারি মুরাপাড়া কলেজের অধ্যক্ষ মহোদয় সুকুমার দাস স্যারের আদেশক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো সারা বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী দেখা দিয়েছে এবং দেশে দেশে লকডাউন চলছে। আমরাও আমাদের দেশে সবাই এই মহামারী থেকে বাঁচার জন্য লকডাউনের মধ্যে আছি। এই অবস্থায় কেউ জানি না আমরা কখন ক্লাসে ফিরব। এর ফলে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, তোমরা সবাই ঘরে থেকে সরকারি মুরাপাড়া কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, শুনবে, সেই অনুসারে সবাই অনুশীলন করবে। আশা করি তোমরা সবাই অনেক উপকৃত হবে। সুতরাং তোমরা সবাই ঘরে থেকে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো উপভোগ করার জন্য উপদেশ দিচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি আমার অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। আমরা জানব নগদ প্রবাহ বিবরণী কি, এর ঐতিহাসিক পটভূমি কি, নগদ প্রবাহ বিবরণী কত প্রকার, কি কি, এটার অঙ্ক করার নিয়ম কি। প্রিয় ছাত্রছাত্রী, নগদ প্রবাহ বলতে কোনো হিসাবকালের মধ্যে মোট নগদ আগমন এবং মোট নগদ বহির্গমনকে বোঝায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন, নগদ অর্থের নির্গমন দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। 1988 সালের পূর্ব পর্যন্ত নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হতো না। প্রস্তুত বলে কোনো শব্দ ছিল না। তখন পর্যন্ত অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড এপিভি এর 1971 সালে জারিকৃত 19 নম্বর অপশন অনুসারে তৃতীয় প্রধান বিবরণী ফান্ড ফ্লো স্টেটমেন্ট, তহবিল প্রবাহ বিবরণী যেটাকে আমরা বলি, প্রস্তুত করা হতো। এতে তরল সম্পদের উৎস ও ব্যবহার দেখানো হতো। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এর শিরোনাম ছিল আর্থিক অবস্থার পরিবর্তন বিবরণী, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল পজিশন। তখন তহবিল বলতে বিভিন্ন ধারণা ছিল। কেউ কেউ কার্যকরী মূলধন ওয়ার্কিং ক্যাপিটালকে তহবিল বোঝাতো, আবার কেউ কেউ শুধুমাত্র নগদকে বোঝাতো। এর ফলে বিভিন্ন কোম্পানির তহবিল প্রবাহ বিবরণী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তৈরি হতো, যার ফলে এগুলোর বিষয়বস্তু আলাদা হতে লাগলো। এসব অসুবিধা দূরীকরণের জন্য যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড FASB 19 নম্বর অপশন রচিত করে তাদের স্টেটমেন্ট নাম্বার 95 স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ফাইন্যান্সিয়াল পজিশন বাতিল করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে IAS রিভাইজড 1992 জারি করে, যা চূড়ান্ত আর্থিক প্রতিবেদনের অংশস্বরূপ 1994 সালের 1 জানুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে 1994 সাল থেকে কোম্পানি আইনে প্রাইভেট কোম্পানির জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক কোম্পানির জন্য নগদ প্রবাহ বিবরণীকে বাধ্যতামূলক করা হয়েছে। নগদ প্রবাহ বিবরণী দুই প্রকার: প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড; পরোক্ষ পদ্ধতি, ইনডাইরেক্ট মেথড। তবে ফাইন্যান্সিয়াল পজিশন রিপোর্ট করার জন্য সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। মার্কিন যুক্তরাষ্ট্র 1989 সালে 600টি কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষণ করে দেখা গেছে যে 583টি কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণীকে পরোক্ষ পদ্ধতিতে ব্যবহার করেছে। সুতরাং যেহেতু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে পরোক্ষ পদ্ধতি, সুতরাং আজ আমরা পরোক্ষ পদ্ধতির নিয়ম কানুনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা পরোক্ষ পদ্ধতির। তো পরোক্ষ পদ্ধতির আমি একটা ছক অঙ্কন করেছি। এই পরোক্ষ পদ্ধতির মধ্যে আমাদের কিভাবে কাজটি করতে হবে সেটা আমরা এখানে উপস্থাপন করব। শুরুতেই প্রতিষ্ঠান অথবা কোম্পানির নামটি আমাকে লিখতে হবে। লেখার পর নগদ প্রবাহ বিবরণী ব্রেকেটে লিখে দেব পরোক্ষ পদ্ধতি। এটার আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি আসলে ব্রেকেটে লিখতে হবে প্রত্যক্ষ পদ্ধতি। যেই পদ্ধতিটা আসবে সেই পদ্ধতির কথাই এখানে উল্লেখ করব আমরা। যথারীতি এখানে একটা তারিখ থাকবে এবং তারিখে লিখতে হবে সমস্ত বছরের জন্য, কারণ আমরা বছরের শেষ দিন এই নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করে থাকি। নিয়ম অনুসারে বিবরণ যোগ অথবা বিয়োগ নগদ ভিত্তিতে সমন্বয়ের জন্য আমি কোন আইটেমটা যোগ করব, কোন আইটেমটা বিয়োগ করব, তার জন্য এই কথাটা লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধাতে, তোমরা যেন সহজ ভাষায় সহজভাবে বুঝে নাও। টাকার পরিমাণ শুরুতেই প্রশ্নের মধ্যে নিট মুনাফা অথবা নিট আয় অথবা নিট লাভ যে কোনো একটা নামে প্রশ্নে দিয়ে দিবে তোমাকে। তো দিয়ে দিলে এই টাকাটা সরাসরি এই ঘরে চলে আসবে। যখন আমি এই ঘরে বসাবো, তারপর পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, আমি পরিচালন কার্যক্রম হতে কোন কোন আইটেম অঙ্কের মধ্যে উপস্থাপন করব সেটা এখানে দেখাবো। অবচয় অথবা অবলোকন যোগের আইটেম। অবচয় অথবা অবলোকন যোগের আইটেম। পুরাতন স্থায়ী সম্পত্তি বিক্রি করাতে অনেক সময় প্রতিষ্ঠানের লাভ হয় অথবা লস হয়। যদি পুরাতন সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হয় তাহলে যোগ, আর যদি লাভ হয় তাহলে বিয়োগ হবে। হাতে নগদ বাদে যে কোনো চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ হবে, আর যদি হ্রাস পায় যোগ হবে। অনুরূপভাবে চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ, আর যদি চলতি দায় হ্রাস পায় তাহলে বিয়োগ। এই যে আমি যোগ বিয়োগের অপশনগুলো এখানে দেখালাম, এই যোগ বিয়োগের অপশনগুলো এখানে ফলাফলটা নামাতে হবে। এই ফলাফলটা যোগেরও হতে পারে বিয়োগেরও হতে পারে। সেজন্য আমি একটা যোগের এবং বিয়োগের দুটোটা অপশনই দেখেছি, কারণ আমরা অঙ্ক করতে গেলে আমরা জানবো না। শুরুতেই যদি আমরা জানতে পারতাম আমাদের জন্য ভালো হতো। যেহেতু আমরা জানবো না সেই জন্য দুটোটা অপশন দিয়ে রাখলাম, যোগের অথবা বিয়োগের। তোমরা যখন অঙ্ক করবে বাসায় তখন লক্ষ্য করবে যে অপশনটা কি যোগের পেলাম না বিয়োগের পেলাম, যেটা পাবো আমরা ঠিক সেটা উপস্থাপন করবো অঙ্কের মধ্যে। পরবর্তীতে উপরে যে ফলাফলটা আমি পেলাম আর এখানে যে ফলাফলটা পেলাম, এই দুটো ফলাফল যোগ করে আমি এখানে বসাবো। আমাদের দ্বিতীয় দাগটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে বিনিয়োগ স্থায়ী সম্পদ ক্রয় করলে অথবা যদি বৃদ্ধি পায় প্রতিষ্ঠানের মধ্যে তাহলে বিয়োগের আইটেম। এখন কেন বিয়োগের আইটেম হবে? কারণ আমি যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি তাহলে আমার নগদ টাকা হ্রাস পাবে, নগদ টাকা চলে যাবে, সেই জন্য বিয়োগ হবে। কারণ নগদ টাকা যদি চলে যায়, তোমরা জানো নগদান হিসাবটা ক্রেডিট হয়, ক্রেডিট হওয়ার অর্থ হচ্ছে নগদ টাকাটা কমে গেছে। সেজন্য বিনিয়োগ অথবা স্থায়ী সম্পদ যদি তুমি ক্রয় করো অথবা বৃদ্ধি পায় তাহলে তোমাকে বিয়োগ করতে হবে, এবং বিনিয়োগ বা স্থায়ী সম্পদ যদি বিক্রয় করো অথবা হ্রাস পায় তাহলে যোগ হবে। কেন? কারণ হচ্ছে আমি যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করি, বিক্রি করলে প্রতিষ্ঠানের মধ্যে টাকা আসবে, আর টাকা আসলে নগদের পরিমাণটা বেড়ে যাবে। যেহেতু নগদের পরিমাণটা বেড়ে যাবে সেই জন্য যোগের আইটেম। তো এই দুইটা ফলাফল যোগ বিয়োগ করলে একটা রেজাল্ট আমরা পাবো, সেটা যোগেরও হতে পারে বিয়োগেরও হতে পারে। সেই জন্য আমি দুইটা অপশনই তোমাকে দেখাই দিচ্ছি। সর্বশেষ আমাদের যে কার্যক্রমটা সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ।
সাধারণ শেয়ার, ঋণ, ঋণপত্র, বন্ড ইত্যাদি ইস্যু বা বিক্রয় করলে এটা যোগের আইটেম। কেন? কারণ হচ্ছে আমি বিক্রি করলে আমার প্রতিষ্ঠানের মধ্যে টাকা আসবে, আমার নগদের পরিমাণটা বেড়ে যাবে, সেই জন্য যোগ করছি। অনুরূপভাবে সাধারণ শেয়ার, ঋণ, ঋণপত্র, বন্ড এগুলো যদি আমি পরিশোধ করি তাহলে বিয়োগের আইটেম। পাশাপাশি আমাদের নগদ লভ্যাংশ পরিশোধ করলেও বা নগদ লভ্যাংশ প্রদান করলেও সেটা বিয়োগ করতে হবে। তো যখন আমার এই কাজগুলো হয়ে যাবে তখন আমি যোগ বিয়োগগুলো এই ফলাফলের মধ্যে নিয়ে আসবো। সেটা হতে পারে যোগের ফলাফল অথবা বিয়োগের ফলাফল। লক্ষ্য করে দেখো তোমরা, আমরা কিন্তু অলরেডি তিনটা অ্যান্সার পেয়েছি, এই একটা এবং এই একটা। এই তিনটা অ্যান্সার, এই তিনটা উত্তর যোগ বিয়োগ করলে আমি একটা রেজাল্ট পাবো। রেজাল্টটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। যাই হোক, আমি এখানে লিখবো নিট নগদ পরিবর্তন, অর্থাৎ আমার কি পরিবর্তনটা হয়েছে, আমার কি পজিটিভের পরিবর্তন হয়েছে নাকি নেগেটিভের পরিবর্তন হয়েছে। যেই পরিবর্তনটাই হোক না কেন, এই ফলাফলের সাথে তোমার প্রশ্নের মধ্যে যে প্রারম্ভিক নগদ দেওয়া থাকবে সেই প্রারম্ভিক নগদটা যোগ করে দেবা সবসময়। এটা কখনো বিয়োগ হবে না, এটা সবসময় যোগ হবে। তো আমি যখন প্রারম্ভিক নগদটা যোগ করে দেব, এই ফলাফলের সাথে এই ফলাফল যোগ করার পরে অবশ্যই আমার বছরের শেষ দিন আমার হাতে সমাপনী নগদটা কত ছিল সেটা আমি পেয়ে যাব। অটোমেটিকলি আমাদের সমাপনী নগদটা পাওয়া যাবে। এখানে প্রশ্নটা এভাবে পূর্ণাঙ্গ অঙ্কটাও থাকতে পারে, আবার ক নাম্বার বা খ নাম্বারে প্রশ্নটা এইভাবে চাইতে পারে, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ দেখাও। যদি প্রশ্নে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ দেখাও তাহলে বুঝতে হবে শুধুমাত্র আমার এই অংশটুকু চাইছে। শুধু তখন আমরা এই অংশটুকু যোগ বিয়োগ করে যে অ্যান্সারটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আবার প্রশ্নের মধ্যে যদি বলে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ দেখাও, তাহলে শুধুমাত্র এই অংশটুকু দেখাইলে আমাদের উত্তর হয়ে যাবে, ফলাফলটা বেরিয়ে আসবে। আবার প্রশ্নের মধ্যে অনেক সময় বলতে পারে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ দেখাও, তখন বুঝতে হবে আমাকে শুধুমাত্র এতটুকু চাইছে। তাহলে এই যে আমি পূর্ণাঙ্গ একটা ছক করলাম, এটা কি কখন করবো আমরা? যখন প্রশ্নের মধ্যে বলবে নগদ প্রবাহ বিবরণী দেখাও, তখনই তুমি সম্পূর্ণ অঙ্কটা দেখাইবা। আর যদি তোমাকে ভেঙে ভেঙে বলে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ দেখাও, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ দেখাও, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ দেখাও, তখন ভেঙে ভেঙে দেখাইবা। কিন্তু না বললে, নগদ প্রবাহ বললে তোমাকে সম্পূর্ণ অঙ্কটাই দেখাতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার। সে পর্যন্ত সবাই ঘরে থাকো, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে স্টে হোম, স্টে সেফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।